সম্মানিত সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, যারা ইতিমধ্যে দেশের বাহিরে থেকে আমার ভিডিওগুলো দেখেছেন এবং দেখবেন, এবং আমাদের দেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং আলোচনাগুলো শুনছেন, নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। আপনারা আরও দেখবেন আশা করি, এবং উৎসাহিত করবেন আমাকে যে আপনাদের মধ্যে আরও আইনি কিছু কথা বলে আপনাদের উপকার করতে পারি। যা হোক, সবাইকে প্রথমেই আমার সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জমির মালিকানার ক্রম বিকাশ, অর্থাৎ আমরা কিভাবে এই জমির মালিকানাটা পেলাম এবং মালিকানাটা কতটুকু প্রযোজ্য, কতটুকু টিকবে, এই বিষয়ে আমাদের আলোচনা। দেখুন, আমরা অনেকেই বলে থাকি যে আসলে আমাদের মালিকানাটা তো চলে আসলো সিএস থেকে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে। অনেককে জিজ্ঞেস করলে দেখা যায় তারা বলে যে আমাদের এই জমি ব্রিটিশ আমল থেকেই বা সিএস থেকেই আমাদের মালিকানা। প্রকৃতপক্ষে সিএস জরিপে কোনো জমি ব্যক্তি মালিকদের ছিল না। সরকারের কাছ থেকে, সরকার বাহাদুরের নিকট থেকে জমিদারগণ একটি রাজস্ব আদায়ের শর্তে সরকারের কাছ থেকে জমি নিত, জমি তাদের কাছে রাখত একটা নির্দিষ্ট শর্তে রাজস্ব প্রদানের জন্য, একটা নির্দিষ্ট রাজস্ব দেওয়ার জন্য জমিদারগণ নিত। জমিদারগণ আবার করতো কি, এই জমি রায়তদের কাছে, অর্থাৎ প্রজাদের কাছে, কৃষকদের কাছে, রায়ত কৃষক আর প্রজা একই আর কি, তো সেই ক্ষেত্রে তাদের কাছে দিত। অর্থাৎ বিষয়টা কেমন হলো দেখেন, যে সরকারের কাছ থেকে জমিদার নিল, জমিদারের কাছ থেকে রায়ত নিল, অর্থাৎ আমরা যে মালিকদের কাছ থেকে বাসা ভাড়া নিই, বাসা ভাড়া যদি আমরা আবার অন্য কাউকে আমার বাসা ভাড়াটা দিই, তাকে আমরা বলি সাবলেট। ঠিক তেমনই যে জমিদারগণ রায়তদের দিল, তাহলে জমিদার করলো কি, সাবলেট দিল। অর্থাৎ রায়ত বলতে আমরা বুঝতেছি যে এটা সাবলেট। হ্যাঁ, তো এখন রায়তদের দিত কী শর্তে? রায়তদের দিত কয়েকটি শর্তে। তার মধ্যে একটি ছিল যে তারা শুধু শর্ত সাপেক্ষে, কবুলিয়াতের মাধ্যমে শর্ত সাপেক্ষে খাজনা প্রদান করবে। শুধু এইটাই ছিল যে একটি শ্রেণী। আর একটি শ্রেণী ছিল পাট্টা দলিল করে দেওয়া হতো, যেখানে তাদের খাজনার পরিমাণটা লিপিবদ্ধ ছিল, যে কত টাকা খাজনা দিবে, এই সত্ত্ব কে পাবে। তবে সেই ক্ষেত্রে আপনার রায়তি যারা ছিল, যারা পাট্টা দলিল করে নিত, তারা তাদের যারা বংশক্রমিক আর কি উত্তরাধিকারদের মধ্যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 5-1 ধারার মধ্যে তারা হস্তান্তর করতে পারতো তাদের ওয়ারিসদের মধ্যে। আচ্ছা, এবার আসলো, আপনারা সিএস পর্যায়ে দেখবেন জমিদারের এগেনস্টে নিচেই লেখা থাকে যে কারা দখল করত এবং তারা কোন ধরনের রায়তি, নাকি অনেক ক্ষেত্রে লেখা থাকে চিরস্থায়ী রায়তি বা রায়তি চিরস্থায়ী। রায়তি চিরস্থায়ী বলতে বোঝায় যে সকল কৃষক বা রায়তি 12 বছর একটানা দখল করেছে, তাদের পাট্টা দলিল করে দেওয়া হয়নি, দখল করেছে, তাদের একটা অধিকার বর্তাতো। সেই ক্ষেত্রে তারা ছিল চিরস্থায়ী রায়ত। তো পরবর্তীতে অ্যাট লাস্ট মোমেন্ট যখন দেখা গেল যে সরকার দেখছে যে একটা মধ্যস্বত্বভোগী ঢুকে গেছে জমিদার, এই জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্যই আইন তৈরি হলো জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। এই জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের দুইটা অংশ ছিল। একটি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের বিতাড়িত করা এবং যারা কৃষক ছিল তাদের একটা অধিকার বর্তানো, তাদের ভালোভাবে যাতে চাষাবাদ করতে পারে, জমিদারদের কাছ থেকে যাতে বেরিয়ে আসতে পারে। আর একটা ছিল হচ্ছে প্রজাস্বত্ব বিধিমালা। এই নিয়ে আমরা এই দুটি অংশ নিয়ে আশা করি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যা হোক, এবার হলো কি যে আপনার ওই যে যাদের পাট্টা দলিল করে দেয়া, তারা সিএস থেকে এসে এচেতে যখন চিরস্থায়ী এই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল এবং রাষ্ট্র অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950 তৈরি হলো, তারপরে এই পাট্টা দলিল মূলে রায়তিদের নামে রেকর্ড করানো হয়েছে এসে, মানে যাকে বলে আপনারা এচে বলতে পারেন, আবার অনেকে 62 সালের আমল বলে, এক এক জায়গায় এক এক বিষয় বলে আর কি। যাই হোক, সিএস থেকে এসে এচেতে এইভাবে তারা এই দলিল মূলে রেকর্ড পেল। তবে এই রেকর্ড অনুযায়ী আবার দেখা গেল যে অনেক জমি খাস করা হলো, অর্থাৎ জমিদাররা যেই জমিগুলা দিয়ে গেল না, কাউকে পাট্টা দলিল করেনি, কাউকে দেয়নি, ওগুলো খাস করা হলো। পরবর্তীতে অনেক সময় দেখা গিয়েছে যে এই জমিগুলো খাস করা জমিগুলো এমন হয়েছে যে কাউকে দিয়ে গিয়েছে কিন্তু ভুলক্রমে খাস হয়ে গেছে, যেগুলো নিয়েই দেওয়ানি মামলা কার্যক্রম বর্তমানে হয়। এবার আসি যে কিছু জমি জমিদাররা কখনোই হস্তান্তর করতে পারবে না, কখনোই কাউকে দিতে পারবে না। সেই জমি আমি আপনি কখনোই কিনতে পারবো না। সেই জমিগুলো কি, যেমন
হাটবাজারের সীমাবদ্ধ এরিয়ার মধ্যে, মানে হাট যেগুলো যেই এরিয়ার মধ্যে বসে, কাচারি বাড়ি, তারপরে কি ছায়রাত মহল, জলমহল, ফেরিঘাট, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে প্রাকৃতিক বনভূমি, এই ধরনের জমিগুলো কখনোই হস্তান্তর হয় না। তারপরেও আমরা বর্তমানে দেখি অনেক জায়গায় হয় হাটের জমি বিভিন্ন মালিকের নামে রেকর্ড হয়ে গেছে। কিন্তু এখানে বলাই আছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের 1990 এর 225 অনুচ্ছেদে লেখা আছে যে হাটের জমি কখনোই কোনোভাবে ব্যক্তি মালিকের নামে রেকর্ড হতে পারে না, এটা সম্পূর্ণ ভূমি মন্ত্রণালয়ের অধীন। সেই ক্ষেত্রে দেখুন যে আমরা জমি কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করব যে এই শ্রেণীগুলো এবং এই শ্রেণীর যেগুলো আমি বললাম, এই শ্রেণী কোনোভাবেই যেন আমরা জমি না কিনি। এই শ্রেণীর জমিগুলো আপনি যখনই কিনবেন তখনই দেখবেন যে আজ হোক কাল হোক আপনার এই জমি আপনার আয়ত্ত থেকে বেরিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যে জমিদারি প্রথার যা জমিদাররা যেগুলো নিয়ম আছে যে এগুলো কখনোই হস্তান্তর করা যাবে না, এগুলো আশা করি কখনোই আপনারা কিনবেন না। আর কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, যারা আইন সম্বন্ধে জানে তাদের কাছ থেকে অবশ্যই জিজ্ঞেস করবেন এই জমি কেনা যাবে কিনা। অবশেষে দেখা যায় আমি নিজেও অনেক ক্ষেত্রে মানুষকে অনেক পরামর্শ দিয়ে থাকি যে এই জমি কিনবেন, এইগুলো কিনবেন না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সঠিক পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার সম্পদ নেওয়ার আগে অধিক টাকা ব্যয় করে যেহেতু আপনি সম্পদ কিনবেন, অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে জেনে জমি কিনবেন। বিস্তারিত আলোচনা আসলে অনেক থেকে যায় এই বিষয়ে, আশা করি আবার পরবর্তীতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আরও যাতে আমি আপনাদের মাঝে আরও আইন নিয়ে পরামর্শ করতে পারি। সবাই দোয়া করবেন এই বলে আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।